আগামীকাল থেকে চালু হচ্ছে ট্রেন চলাচল। প্রথমে চলবে মালবাহী ট্রেন আর ১৩ আগস্ট থেকে চলবে মেইল এক্সপ্রেস ও কমিউটার ট্রেন। বিকালে বাংলাদেশ রেলওয়ের জনসংযোগ বিভাগের পরিচালক মোহাম্মদ নাহিদ হাসান খান বিষয়টি নিশ্চিত করেছেন। আর ২৭ দিন বন্ধ থাকার পর ১৫ আগস্ট থেকে সারা দেশে চলবে আন্তনগর ট্রেন। আর টিকিট বিক্রি হবে আগামীকাল বিকাল ৫টা থেকে। তবে ক্ষতিগ্রস্ত হওয়ায় পারাবত ও জামালপুর এক্সপ্রেস ট্রেন আপাতত বন্ধ থাকবে। এর আগে কোটা সংস্কার আন্দোলনের জেরে গত ১৮ জুলাই থেকে বিভিন্ন রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। সরকারের কারফিউ জারির পর ১৯ জুলাই থেকে পুরোপুরি বন্ধ হয় ট্রেন চলাচল। এর মধ্যে গত ১ থেকে ৩ আগস্ট পর্যন্ত সীমিত পরিসরে কমিউটার ট্রেন চলে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে বার্তা কক্ষ থেকে যোগ দিয়েছেন সহকর্মী আলামিন হোসেন। আলামিন, আগামীকাল থেকে ট্রেন চলাচল শুরু হতে যাচ্ছে। প্রথমে যেমনটি আমরা জানতে পেরেছি যে মালবাহী ট্রেন চলাচল করবে, আর ১৫ আগস্ট থেকে ২৭ দিন পর আপনার চলবে আন্তনগর ট্রেন। বিস্তারিত জানাবেন। আর আরেকটি বিষয় জানতে চাই যে টিকিট কি অনলাইনেও পাওয়া যাবে কিনা? হ্যাঁ, আগামীকালকে অর্থাৎ বিকেল ৫টার পরেই অর্থাৎ আন্তনগর যে ট্রেন যেটি ১৫ আগস্ট থেকে চলাচল শুরু হবে, সেক্ষেত্রে টিকিট যে বিক্রির, আপনি জানেন যে ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হয়, সেক্ষেত্রে আগামীকাল বিকেল নাগাদ তারা সেটি অনলাইনে পাওয়া যাবে, অর্থাৎ দূরপাল্লার যে সমস্ত ট্রেন চলাচল করে। এর বাইরে আমরা যেমনটা বললাম যে রেলওয়ের পক্ষ থেকে আমাদেরকে একটি প্রেস রিলিজ অর্থাৎ একটি বিজ্ঞপ্তি জানানো হয়েছে এবং সেখানে যেটি বলা হয়েছে যে এই সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসার পরে অর্থাৎ দায়িত্ব নেওয়ার পরে এখন রেল মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা, এবং তার সঙ্গে বিকেলে একটি বৈঠক হওয়ার কথা ছিল। তারপরেই মূলত আসলে সেই বৈঠকটি হয়েছে কি না কিংবা হয়নি এ বিষয়ে কোনো সুস্পষ্ট তথ্য আসলে আমাদের কাছে নেই। তবে রেল কর্তৃপক্ষ যেটি বলছেন যে তারা সব রকমের প্রস্তুতি তাদের রয়েছে এবং তারই ধারাবাহিকতায় আগামীকালকে থেকে প্রথমে তারা মালবাহী ট্রেন চালাবেন। ১৩ আগস্ট থেকে মেইল এক্সপ্রেস লোকাল কমিউটার ট্রেন চলাচল করবে। আর আপনি জানেন যে এই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দুর্বৃত্তদের দেয়া আগুনে পারাবত এক্সপ্রেস যেটি সিলেট যায়, জামালপুর এক্সপ্রেস যেটি সিলেটগামী, এই ট্রেন দুটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ট্রেন দুটি অর্থাৎ এই যে দুটি রুট রয়েছে বিশেষ করে সিলেট এবং জামালপুর, তাদের ক্ষেত্রে পারাবত এক্সপ্রেস সিলেটের ক্ষেত্রে আর জামালপুর এক্সপ্রেস জামালপুরের ক্ষেত্রে এই ট্রেন দুটি চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে। অর্থাৎ সেটি ক্ষতিগ্রস্ত যে হয়েছে সেই ক্ষতিগ্রস্ত মেরামত হওয়ার পরে মূলত সেটি র্যাকে বা ট্রেন লাইনে চলাচল করবে। এর বাইরে আপনি জানেন যে ১৮ জুলাই থেকে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর ১ আগস্ট থেকে সীমিত আকারে ট্রেন চলাচল শুরু করা হয়েছিল এবং এই সরকার অর্থাৎ গেল যে সরকার আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে ৫ আগস্ট থেকে পুরোপুরি ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং তারপরে প্রায় এই কয়েকদিন পরে অর্থাৎ অনেকটা দিন পরে এখন পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয়েছে। আরেকটি বিষয় জানতে চাই যে নিরাপত্তার বিষয়টি কিভাবে দেখা হচ্ছে, যেহেতু রেল লাইনগুলো অনেক জায়গায় কিন্তু জানি যে আমরা লোকালয় থেকে বেশ খানিকটা দূরে। কিছু জটিলতা তো আছে। আমরা গণমাধ্যমে যেমনটা রেলের যারা নিরাপত্তা বাহিনী যারা আরএনবির পক্ষ থেকে আমরা দেখেছি বেশ কয়েক জায়গায় তারা জড়ো হয়েছেন, তাদের বেশ কিছু দাবি দয়া তুলেছেন। আর সেই ক্ষেত্রে সেরকম একটি শঙ্কা আসলে থেকেই যায়। তারপরে আমরা এই বিষয়টি নিয়ে রেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছিলাম, বিশেষ করে জনসংযোগ বিভাগে জানতে চেয়েছিলাম তারা যেটি বলছেন তাদের আসলে প্রস্তুতি নিচ্ছেন। আর সেক্ষেত্রে যেহেতু আন্তনগর ট্রেন চলাচলের ক্ষেত্রে অনেক বেশি লোকবল দরকার হয়, ১৫ আগস্ট থেকে যেটি শুরু হবে সেক্ষেত্রে তারা বেশ কয়েকদিন সময় পাবেন আমরা আশা করছি, এবং তারাও যেটি জানিয়েছেন যে হয়তো ১৫ আগস্টের মধ্য দিয়ে তারা সেটি তাদের যেই সংকটটি রয়েছে অর্থাৎ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ক্ষেত্রে সেটি তারা কাটিয়ে উঠবেন। অনেক ধন্যবাদ। নতুন অন্তর্বর্তী সরকারের প্রথম কর্মদিবস ছিল আজ। সকাল থেকে যার যার দপ্তরে কাজ শুরু করেন উপদেষ্টারা। সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের ফরিদা আখতার সহ আরও কয়েকজন উপদেষ্টা সচিবালয়ে কাজে যোগ দেন। গণমাধ্যমের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ফরিদা আখতার বলেন, নিত্যপণ্যের দাম বৃদ্ধির কারণ চাঁদাবাজি, এটি কমাতে পারলে দাম নিয়ন্ত্রণে আসবে। প্রথম কাজ হলো আমাদের দায়িত্ব হলো এটার দাম কমানো, এবং এখানে অনেক সিন্ডিকেট আছে অনেক লেভেলে। যেমন আমি একটা জায়গায় শুনছি যে শুধু চাঁদাবাজির কারণে দাম বেড়ে যায়, খাদ্যের দাম বাড়তে দেওয়া যাবে না। এটা কিন্তু আমার মনে হয় যে আমাদেরকে, আমি আরো আলোচনা করব যে কোথায় কোথায় সমস্যাটা আছে এবং সেখানে গিয়ে আমরা অবশ্যই দাম কমাবো। সেন্ট মার্টিন বা বঙ্গোপসাগর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন সরকারের কোনো সমঝোতা হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিক সঙ্গে মত বিনিময়ে একথা বলেন তিনি। ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আইন মন্ত্রণালয়ের নির্দেশনা সাপেক্ষে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। তিনি আরও জানান, আরব আমিরাতে মিছিল করে জেলে যাওয়া বাংলাদেশি শ্রমিকদের মুক্ত করতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। সে দেশের কর্তৃপক্ষের সঙ্গে প্রধান উপদেষ্টা যোগাযোগ করবেন বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। তিনি আরও বলেন, প্রবাসী শ্রমিকদের পারিশ্রমিক বাড়ানোর বিষয়ে আলোচনা করবে নতুন সরকার। এছাড়া মানবাধিকার নিয়ে বহির্বিশ্বের উদ্বেগ দূর করতেও কাজ করা হবে। পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ভারত, যুক্তরাষ্ট্র সহ সব দেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায় অন্তর্বর্তী সরকার। এ সময় দেশের সংখ্যালঘুদের ওপর হামলার বিচার নিশ্চিত করার আশ্বাস দেন পররাষ্ট্র উপদেষ্টা। ইউএইতে আমাদের বেশ কিছু কর্মীকে ইনফ্যাক্ট শুধু আটক না, বিচার করে জেলও দেওয়া হয়েছে। তো এই বিষয়টা আমরা গভীরভাবে দেখছি, যেন তারা কিছুতেই সাফার না করেন সেটা চেষ্টা করা হচ্ছে। আমরা আশা করছি যে আজকে কালকের মধ্যেই চিফ অ্যাডভাইজার সাহেব সম্মতি দিয়েছেন যে উনি নিজে কথা বলবেন তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে। বৃহস্পতিবারের মধ্যে পুলিশ সদস্যরা কাজে না গেলে তারা চাকরিতে অনিচ্ছুক বলে ধরে নেবে সরকার। দায়িত্ব নিয়ে প্রথমবার সচিবালয়ে একথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। এ সময় চাঁদাবাজদের পা ভেঙে দিতে সেনাবাহিনীর প্রতি অনুরোধ জানান তিনি। পুলিশকে রাজনৈতিক কারণে ব্যবহারের বিচার করা হবে বলেও জানান উপদেষ্টা। রাজারবাগে পুলিশ হাসপাতালে তিনি বলেন, সহিংসতায় সারা দেশে ৪২ পুলিশ নিহত হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতায় সারা দেশেই আক্রান্ত হয় থানা। নিহত হয়েছেন পুলিশ সদস্যরা, আহত হন হাজারের বেশি। কেবল পুলিশ কেন্দ্রীয় হাসপাতালে চিকিৎসা নেন ৫০৭ জন। রোববার দুপুরে হাসপাতালটিতে আহতদের দেখতে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় এত হতাহতের জন্য মিডিয়ার ভূমিকাকেও দায়ী করেন তিনি। সঠিক সাংবাদিকতা না করলে চ্যানেল বন্ধের হুঁশিয়ারিও দেন। মিডিয়া আপনারা সত্যি ঘটনাগুলো তুলে ধরেন, আপনারা সত্যি ঘটনা তুলে ধরেন নাই। আপনারা যদি ওই সময় সত্যি ঘটনা তুলে ধরতেন যে কি হচ্ছে, তাহলে আজকে পুলিশের এই অবস্থা হয় না। উপদেষ্টা বলেন, হত্যাযজ্ঞের দেশি ও আন্তর্জাতিক তদন্ত হবে। নির্দেশদাতা কাউকেই ছাড় দেয়া হবে না। পুলিশকে ব্যবহার করেছে কি, তাদেরকে ধরেন। আমি চেষ্টা করব যে হুকুমদাতা যারা ছিল, দে শুড বি পানিশড। পুলিশকে আপনি আর পুলিশ লাঠিয়াল বাহিনীর মতো পরিচালিত করতে পারবেন না। আই উইল ইনসিস্ট পুলিশ উইল বি আন্ডার পুলিশ কমিশন। পরে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বৃহস্পতিবারের মধ্যে যেসব পুলিশ সদস্য কাজে ফিরবে না তারা চাকরি করবে না বলে ধরে নেওয়া হবে। এ সময় চাঁদাবাজদের পা ভেঙে দিতে সেনাবাহিনীর প্রতি আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার পর্যন্ত যদি আপনারা কেউ ফোর্সে জয়েন না করেন, তাহলে আমি আইজিপি সাহেবের সাথে আলাপ করেছি, র্যাবের ডিজির সাথে আলাপ করেছি, মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে আলাপ করেছি। আপনারা যদি বৃহস্পতিবার না আসেন, আমরা ধরে নেব আপনারা চাকরিতে ইচ্ছুক নন। ডিএমপির ৫০ থানার মধ্যে ৪৫টির কাজ শুরুর কথা বলা হলেও বাস্তব চিত্র ভিন্ন। পুলিশ কম থাকায় থানায় থানায় সহযোগিতা করছেন আনসার ও সেনাবাহিনীর সদস্যরা। সড়কে নেই ট্রাফিক পুলিশও। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসাবে শপথ নিলেন ডাক্তার বিধান রঞ্জন রায় এবং সুপ্রদীপ চাকমা। তাদের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা হয়েছেন বিধান রঞ্জন রায় আর পার্বত্য চট্টগ্রাম উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। এদিকে ২৫তম প্রধান বিচারপতি হিসাবে শপথ নিয়েছেন সৈয়দ রেফাত আহমেদ। বঙ্গভবনে তাদেরকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি। শনিবার দেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে ওবায়দুল হাসান পদত্যাগ করার পর ২৫তম প্রধান বিচারপতি হিসেবে ঘোষণা হয় সৈয়দ রেফাত আহমেদের নাম, জারি হয় প্রজ্ঞাপন। রোববার দুপুরে বঙ্গভবনের দরবার হলে আয়োজন করা হয় শপথ অনুষ্ঠানের। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ শপথ নেওয়া অন্য সব উপদেষ্টার উপস্থিতিতে প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পরে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস। এই দুই উপদেষ্টার শপথের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার সংখ্যা দাঁড়ালো ১৬ জনে। অপর উপদেষ্টা ফারুক আজম বীর প্রতীক
দেশের বাইরে থাকায় তার শপথ এখনও বাকি। দেশে ফিরলেই ফারুক আজম শপথ নেবেন বলে জানা গেছে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দায়িত্ব নিয়েছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। রবিবার শপথ শেষে সুপ্রিম কোর্ট চেম্বারে বসেন তিনি। কাল সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধান বিচারপতি। এদিকে অ্যাটর্নি জেনারেল জানান, ছাত্র জনতার বিজয়কে সফল করতে আপিল বিভাগের মতো হাইকোর্ট বিভাগেও সংস্কার করতে হবে। বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণ শেষে রোববার দুপুরে সুপ্রিম কোর্টে ফেরেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। পরে প্রধান বিচারপতির চেম্বারে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি ও কর্মকর্তারা। আইনজীবীরা জানান, এখন আপিল বিভাগের পদত্যাগ করা 5 বিচারপতির স্থলে নতুন বিচারপতি নিয়োগ ও দ্রুত সুপ্রিম কোর্টে বিচার কাজ শুরু করা জরুরি। স্বাস্থ্যের জন্য কোনোদিন হসপিটাল বন্ধ থাকে না, জরুরি বিভাগ খোলা থাকে। সেরকম দেশের সর্বোচ্চ আদালত, সাংবিধানিক আদালত থেকে শুরু করে নিম্ন আদালত, ম্যাজিস্ট্রেট কোর্ট পর্যন্ত খোলা থাকতে হয়। আমরা বিশ্বাস করি মাননীয় প্রধান বিচারপতি শ্রদ্ধেয় জনাব সৈয়দ রিফাত আহমেদ সাহেব নিশ্চয়ই এটা উপলব্ধি করছেন এবং খুব শীঘ্রই কোর্ট চালু হবে বলে আমরা আস্থা রাখি। নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় আপিল বিভাগের মতো হাইকোর্ট বিভাগেও সংস্কার প্রয়োজন। প্রধান বিচারপতির হাত ধরে দ্রুত মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে বলেও আশা তার। এই পুনর্জন্মকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গেলে বাংলাদেশ সুপ্রিম কোর্ট সংবিধানের অভিভাবক, ওনারা এই সংবিধানকে সমুন্নত রাখবেন, রক্ষা করবেন, এই শপথ নেন। সুতরাং ওখানে ওনাদেরকে মানসিকভাবে কনসায়েন্স ডেভেলপ করতে হবে ওনাদের। বিচার বিভাগের সব জায়গা থেকে সিন্ডিকেট ভাঙার প্রত্যয় জানান রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এক সপ্তাহের মধ্যে দ্রব্যমূল্য মানুষের ক্রয়সীমার মধ্যে না এলে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন 13টি প্রতিষ্ঠান প্রধানদের পদত্যাগের আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সকালে রাজধানীর কারণ বাজারে ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এই আলটিমেটাম দেন তারা। এ সময় বাজার নিয়ন্ত্রণে সরকারি সংস্থাকে সহায়তার আশ্বাসও দেয় ছাত্ররা। সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক বিন ইয়ামিন মোল্লা জানান, বাজার নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থা ব্যর্থ হয়েছে। এতে সাধারণ মানুষের কষ্ট ও ক্ষোভ বেড়েছে, যা সবাইকে আন্দোলনে নামতে বাধ্য করেছে। এমন পরিস্থিতিতে 7 দিনের মধ্যে পণ্যের দাম সহনীয় পর্যায়ে আনার দাবি জানানো হয়। বাজারে আর কোনো চাঁদাবাজি করতে দেওয়া হবে না বলেও জানান ছাত্র নেতারা। আমরা শুধু খুচরা বাজার না, আমরা পাইকারি বাজারে যাব, কিন্তু তোমরা যেটা দেখিয়েছো সেটি আমার মনে হয় না পৃথিবীর ইতিহাসে যারা চাটুকার, দালালি এবং ভিনদেশি এজেন্ডা বাস্তবায়ন নিয়ে দেশে ছিল, আমরা মনে করি সেই জায়গাগুলোতে তাদের থাকার কোনো অধিকার নেই। আমরা বলবো যে আপনারা চলে যান। আপনারা যদি চলে না যান, অবশ্যই আমরা এটি প্রত্যাশা রাখি এবং আমরাই এটি করব। একক রাজত্ব, একক শাসন ও কর্তৃত্ববাদের রাজনীতির স্থান নেই দেশে হবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। 9 বছর পর ভারত থেকে দেশে ফিরে সোমবার বিকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। দ্বিতীয়বার স্বাধীনতা অর্জনের জন্য শিক্ষার্থীদের অভিনন্দন জানান সালাউদ্দিন আহমেদ। বলেন, নজিরবিহীন ছাত্র বিপ্লবের সুফল যেন সবাই পায়, এজন্য প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। নারায়ণগঞ্জে গাজী ইন্ডাস্ট্রি সহ বিভিন্ন কারখানা থেকে লুট করা সামগ্রী কিশোরগঞ্জের করিমগঞ্জ থেকে উদ্ধার করেছে সেনাবাহিনী। গত 2 দিনে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে এসব মালামাল উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে 7 টন ইন্ডাস্ট্রিয়াল কাঁচামাল, গাজী পাইপ, টিউবওয়েল সহ বিপুল পরিমাণ অন্যান্য সামগ্রী। এসব সামগ্রীর বাজার মূল্য প্রায় 45 লাখ টাকা বলে জানিয়েছেন করিমগঞ্জ আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ তানভীর হাসান। আইসিসি আইনের মধ্যে থেকে বিসিবির সভাপতি পদে অন্তর্বর্তী কাউকে নিয়োগ দেওয়া যায় কিনা সে বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। নারী টি-20 বিশ্বকাপ আয়োজন হুমকির মুখে থাকলেও নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস তার। ক্ষমতার পালাবদলে বদলেছে প্রেক্ষাপট। বিসিবিতে উপস্থিতি নেই পরিচালকদের। সভাপতি নাজমুল হাসান পাপনও আছেন আড়ালে। সংকটাপন্ন অবস্থায় পরিবর্তন আসবে বিসিবির পরিচালনা পর্ষদে।
স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হওয়ায় আপাতত সে সম্ভাবনা কম। সভাপতি পরিচালকদের রদবদল হলে আইসিসির নিষেধাজ্ঞা পড়তে পারে বিসিবি। পরিস্থিতি সামলাতে তাই কৌশলী হবার বিকল্প নেই। অবশ্যই একটা ফেডারেশনকে ওয়ার্ক করতে হইলে তার সবগুলো অর্গান ঠিকভাবে ভালোভাবে কাজ করতে হয়। সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে যিনি আছেন তিনি অনুপস্থিত আছেন, কিন্তু বিসিবি যেহেতু একটা অটোনমাস ফেডারেশন আইসিসির অধীনে, তো এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারবো না। আমরা সাজেস্ট করেছি যারা বিসিবির ডাইরেক্টরস আছেন তারা এই বিষয়ে লিগ্যালি কিভাবে আইসিসির লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্য থেকে কিভাবে এই বিষয়টি সমাধান করা যায়। চলমান পরিস্থিতিতে বাংলাদেশে নিরাপত্তা শঙ্কা জোরালো। অক্টোবরে নারী টি-20 বিশ্বকাপ হুমকির মুখে। সফলভাবে আয়োজন করতে বিসিবির সাথে আলোচনা হয়েছে সদ্য দায়িত্বপ্রাপ্ত ক্রীড়া উপদেষ্টার। নারী টি-20 বিশ্বকাপের বিষয়ে আমরা বিসিবির সাথে কথা বলেছি। যেই ইস্যুগুলো হচ্ছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সিকিউরিটি এনশিওর করা। সিকিউরিটি এনশিওর করার ব্যাপারে স্টেট লেভেল থেকে কিছু কাজ করার ব্যাপার আছে। ইউনুস স্যারের সাথে এই বিষয়ে বিস্তারিত কথা বলবো এবং তিনি একজন ক্রীড়াপ্রেমী মানুষ, তিনি অবশ্যই এটিতে আমাদেরকে সহযোগিতা করবেন। বিসিবির মতো বাফুফে কিংবা অন্যান্য ফেডারেশনগুলোতেও পরিবর্তন প্রয়োজন হলে সঠিক প্রক্রিয়া অনুসরণ করতে চান ক্রীড়া উপদেষ্টা। ধন্যবাদ সকলকে। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পাকিস্তান সফরে 2 টেস্টের জন্য 16 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। আছেন সাকিব আল হাসান। গণ আন্দোলনে সরকার পতনের পর সাকিবের জাতীয় দলে থাকা নিয়ে সংশয় তৈরি হয়। ছাত্র আন্দোলনে নিশ্চুপ থাকায় দেশবাসীর সমর্থন হারিয়েছেন টাইগার তারকা। বিতর্ক থাকলেও নির্বাচকরা অভিজ্ঞ সদস্যকে রেখেই দল দিয়েছে। সরাসরি পাকিস্তানের দলের সঙ্গে যোগ দেবেন তিনি। ফিটনেস নিয়ে সতর্কতায় টেস্ট থেকে বিরতি নেয়া তাসকিন আহমেদ ফিরেছেন। শেষ করছে আজকের সংবাদ সন্ধ্যা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর এক্সে। ধন্যবাদ সবাই।